হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করছি মানব সম্পর্কিত তত্ত্ব বা মানব সম্পর্ক তত্ত্ব বা হিউম্যান রিলেশন থিওরি, যেটা এলটন মায়ো তুলে ধরেছেন। তো হিউম্যান রিলেশন থিওরি যেটি ছিল সেটি মূলত সমালোচনা করে এসেছিল সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিকে। তো আমি এখানে লিখেছি যে বিংশ শতাব্দীর শুরুতে শিল্প বিপ্লবের পর কলকারখানাগুলিতে উৎপাদন ব্যবস্থা নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু হয়। কেমন নতুন চিন্তাভাবনা? যেখানে ওয়ার্কার যারা ছিল, শ্রমিক শ্রেণী যারা ছিল, তাদেরকে নিয়ে একটু ভাবা হয়। তো ফ্রেডরিক উইনসন টেলার, যিনি ছিলেন, আগের দিন আলোচনা করেছিলাম, সেটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেব, যিনি ছিলেন, তিনি তার যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের যে ধারণা দিয়েছিলেন সেটা জনপ্রিয় হয়েছিল অবশ্যই, কিন্তু সেখানে কি হয়, কর্মীদের যন্ত্রের মতো দেখা হয়। এই যান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে একটা নতুন চিন্তাভাবনার জন্ম দেয় কে? এলটন মেও, যিনি ছিলেন হিউম্যান রিলেশন বা মানব সম্পর্কিত তত্ত্ব, মানুষের কিভাবে উন্নতি হবে একটা ওয়ার্কিং কন্ডিশনে, সেই সমস্ত কিছু সম্পর্কে এলটন মেও তুলে ধরেছিলেন। এলটন মেও, যিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী, যিনি হার্ভার্ড বিজনেস স্কুলে অধ্যাপনা করতেন, এবং তিনি মানব আচরণ সম্পর্কে বিভিন্ন ধরনের গবেষণা পর্যবেক্ষণ করতে আগ্রহী ছিলেন। তো তিনি কেন টেলরের যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি ছিল সেটিকে সমালোচনা করেছিলেন? কারণ তিনি মনে করেছিলেন টেলরের যে তত্ত্ব ছিল সেটি যান্ত্রিক দৃষ্টিভঙ্গির একটা প্রকাশ। কেন যান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রকাশ? কারণ টেলর কর্মীদেরকে, মানে ওয়ার্কার ক্লাসকে একটা যন্ত্রের মতো দেখেছেন, যেখানে মানুষের কোনো আবেগের, কোনো অনুভূতির, কোনো সামাজিক চাহিদা আছে বলে তিনি মনে করেননি। এগুলো সব কিছুই টেলর উপেক্ষা করে গেছেন। তাই জন্য এলটন মেও, যিনি ছিলেন, তিনি এই যে হিউম্যান রিলেশন থিওরি তৈরি করেছিলেন। শুধুমাত্র যে অর্থনৈতিকভাবেই কর্মীদেরকে ইনসেনটিভ দিলে, অর্থনৈতিক ইনসেনটিভ মানে আমি আগের দিন আলোচনা করেছিলাম যে যে শ্রমিক বেশি কাজ করবে তাকে ইনসেনটিভ দেওয়া হবে, তাকে একটু বেশি মজুরি দেওয়া হবে, তাই জন্য শ্রমিকরা একটু বেশি খুশি হয়ে যাবে। কিন্তু এমন ব্যাপারটা নয়, যেটি এলটন মেও তুলে ধরেছিলেন। এবং একমুখী যোগাযোগ, এটি একমুখী যোগাযোগ কেন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি? কারণ ম্যানেজমেন্টে শ্রমিক শ্রেণীর সঙ্গে মালিক শ্রেণীর তেমন কোনো সম্পর্ক ছিল না। খালি যখন একজন শ্রমিক শ্রেণীর পিছনে 8জন বিশেষজ্ঞ থাকতো, তখন সেই কাজটা কীরকমভাবে সেই কর্মী বা সেই শ্রমিক করতো, তা সেইটা নিয়ে একদম দ্বিধা আছে এলটন মেও, যিনি ছিলেন, তার। তো এলটন মেও এই পরীক্ষাটি কেন করেছিলেন? এলটন মেও এই পরীক্ষাটি করেছিলেন কারণ 1920 সালের দিকে আমেরিকান যে কারখানাগুলো ছিল সেইগুলো বিভিন্ন কারণে অসন্তোষ, বিভিন্ন কারণে শ্রমিকদের মধ্যে মানে শ্রমিকরা আন্দোলন করতে থাকে, ধর্মঘট হয়। তো কারখানাগুলিতে উৎপাদনশীলতা হ্রাসের সমস্যা দেখা দিচ্ছিল। তো এলটন মেও পরীক্ষা করতে থাকেন যে এর পিছনের আসল কারণটা কি ছিল, মানুষের আচরণ কি ম্যানেজমেন্ট বুঝছে না, বা শ্রমিক শ্রেণীর সঙ্গে মালিক শ্রেণীর একটা বৃহৎ দূরত্ব তৈরি হচ্ছে, এটার জন্যই কি। তো এইভাবে এলটন মেও ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানিতে স্টাডি করতে যান, যেখানে হথর্ন একটা কমপ্লেক্স ছিল, সেখানে তিনি স্টাডি করেন। ঠিক আছে, তো এবার ইনি চার ধরনের বলছি কি, 4টি পর্যায়ে ইনি এনার যে পরীক্ষা, রিসার্চ, সেটি করেন। তো আমি সেরকমভাবে 4টি ধরনের ভাবেই ভাগ করেছি, যেখানে ইলুমিনেশন এক্সপেরিমেন্টস বা আলোকসজ্জা পরীক্ষা। আলোকসজ্জা মানে কাজের স্থানে আলোর পরিমাণ বাড়ানো বা কমানো। এইটাই এই পরীক্ষার মূল উদ্দেশ্য, যেটা হয়েছিল 1924 সাল থেকে 1927 সাল পর্যন্ত। তো এই যে পরীক্ষাটা প্রথমে হয়েছিল, সেই কাজের যেখানে উদ্দেশ্য, যেটা আমি লিখেছি, যে কাজের স্থানে আলোর পরিমাণ এবং উৎপাদনশীলতার মধ্যে যদি আলোর পরিমাণ বেশি হয় তাহলে উৎপাদনশীলতাটা কেমন হবে, উৎপাদন মানুষ বা কর্মচারী যারা আছে তারা কতটা করবে। আর যদি আলোর পরিমাণ কম হয় তাহলে উৎপাদনটা কম হবে না বেশি হবে, সেটা সম্পর্কেই তিনি এই পরীক্ষাটা করার এটাই উদ্দেশ্য। ঠিক আছে, এই যে পদ্ধতি, সেটা 2টি গ্রুপের মধ্যে ভাগ করা হয়। একটা পরীক্ষামূলক গ্রুপ, আর একটা নিয়ন্ত্রণ গ্রুপ, মানে কন্ট্রোল গ্রুপ আর টেস্ট গ্রুপ। ঠিক আছে, পরীক্ষামূলক গ্রুপে আলোর মাত্রা কমানো হয়, আর আলোর মাত্রা বাড়ানো এবং কমানো হয়। ঠিক আছে, পরীক্ষামূলক গ্রুপ বা যেটা টেস্ট গ্রুপ আছে, সেটা আলোর মাত্রা বাড়ানো হয় বা কমানো হয়। এটার মাধ্যমে বোঝা হয় যে সেই
জায়গা, সেই রুমটা, যেখানে যে রুমে সেই কর্মীরা কাজ করছে, তাদের উৎপাদন বাড়বে না কমবে? ঠিক আছে, এই যে পরীক্ষাটার ফলাফল হিসেবে কি দাঁড়ায়, আলো যখন ফলাফলে এটাই দাঁড়ায়, আলো বাড়লে উৎপাদন বৃদ্ধি পেল, এটি একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু আশ্চর্যজনকভাবে আলো কমলেও উৎপাদন বৃদ্ধি পেতে থাকলো, মানে উৎপাদনটা আসলে সমান থাকলো, আলো কমলেও যা, আলো বাড়লেও তাই। তাই সিদ্ধান্ত কি এলো, শুধু ভৌত পরিবেশ না, অন্য কোনো মনোবৈজ্ঞানিক বা সামাজিক ফ্যাক্টর কর্মীদের প্রভাবিত করছে। তো এই যে পরীক্ষাগুলো ইনি করছেন, মানে এলটন মেও করছেন, এর পিছনে একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে যারা কর্মী শ্রেণী আছে, যারা কর্মী আছে, যারা ওয়ার্কিং ক্লাস আছে, তাদের উৎপাদনের পিছনে বা তাদের অসন্তোষের পিছনে, তাদের ধর্মঘটের পিছনে কি কি কারণ ছিল সেইগুলো খুঁজে বের করা। তো ইনি প্রথম পরীক্ষা দেখলেন যে হচ্ছে আলো কোনোদিন কি ওই কোম্পানি, আলো হচ্ছে কোনোভাবেই ফ্যাক্টর হিসেবে কাজ করে না উৎপাদন বৃদ্ধি করাতে বা কম করাতে। উৎপাদন আলো কমলেও বা আলোর গতি কমলেও হচ্ছে, আলোর গতি কি, আলোর যে হচ্ছে কি বলবো, বাড়া কমার মধ্যে কোনো হচ্ছে ফ্যাক্টর কাজ করে না, এটাই। তারপরে রিলে অ্যাসেম্বলি টেস্ট রুম এক্সপেরিমেন্ট, এটা হয়েছিল 1927 থেকে 1932 সাল পর্যন্ত। এখানে কি হয়েছে, এর উদ্দেশ্য ছিল বিভিন্ন কাজের পরিস্থিতি এবং উৎপাদনশীলতার সম্পর্ক বোঝা। ঠিক আছে, এর পদ্ধতি হিসেবে 6 জন মহিলা কর্মীকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে টেলিফোনে রিলে একত্রিত করার কাজ দেওয়া হয়। মানে এগুলো বিভিন্ন কাজের মধ্যে হচ্ছে মহিলা, মানে যারা কর্মী ছিল তাদেরকে হচ্ছে ভাগ করে দেওয়া হয়। কিন্তু পরিবর্তন করা কি কি হয়, কাজের সময় কমানো হয়, বিশ্রামের সময় বাড়ানো হয়, বিনামূল্যে খাবার দেওয়া হয় এবং ছুটির ব্যবস্থা করা হয়। যখন আমি আমার কোম্পানির কর্মচারীকে যখন কাজের সময় কমাবো, আমি বিশ্রামের সময় বাড়াবো, আমি খাবার প্রদান করব, তাহলে সেই কোম্পানির যারা কর্মচারী আছে বা ওয়ার্কার আছে, তারা তো আমার সম্পর্কে ভালো ফিল করবেই, আমার কোম্পানির সম্পর্কে, যে না আমার এই কোম্পানিটা এতদিন ধরে কাজ করছি, আজকে আমার কষ্টটা বুঝেছে, আমি একটা কর্মচারী, আমার কষ্টটা বুঝেছে, আমার কাজের সময়টা কমিয়েছে, আমার বিশ্রামের সময় বাড়িয়েছে, আমাকে মানুষ হিসেবে গণ্য করছে, আমার মানব সম্পর্ক হচ্ছে তাদের সঙ্গে আরও পরিস্ফুটিত হচ্ছে। তো এটাই হচ্ছে এটা। এবং এর যে ফলাফল হিসেবে দেখা যায় যে প্রায় প্রত্যেকটি পরিবর্তনেই হচ্ছে উৎপাদন বৃদ্ধি পায়। কিসের উৎপাদন, তাদেরকে যে কাজ করতে দেওয়া হয় সেই কাজের উৎপাদন বৃদ্ধি পায়। কেন, কারণ তাদেরকে হচ্ছে কাজের সময় কমানো হয়েছে, বিশ্রামের সময় বাড়ানো হয়েছে। যখন একটা মানুষকে যান্ত্রিকভাবে কাজ করানো হবে, তখন সে যতটা না কাজ করবে, তার যখন রিলিফ দেওয়া হবে, মাঝখানে ব্রেক দেওয়া হবে, তখন তার উৎপাদন আরও বেশি বৃদ্ধি পাবে এবং সে হচ্ছে কি বলবো, সৃজনশীলভাবে সেই কাজটা করবে। তো আশ্চর্যজনকভাবে যখন সব সুবিধা তুলে নিয়ে হচ্ছে আগের অবস্থায় ফিরে যায়, তখনও উৎপাদন বৃদ্ধি পেতে থাকলো। কেন বৃদ্ধি পেতে থাকলো, কর্মীরা যারা ছিল তারা মনে করতে থাকলো যে আমাদের যে সমস্যা সেটা এখন বুঝেছে, মানে হচ্ছে ফের পরবর্তীতেও ফের বুঝবে। কর্মীরা হচ্ছে আগে থেকেই হচ্ছে নিজের কাজে মনোনিবেশ করে এবং কাজের প্রতি মনোভাব অত্যন্ত ইতিবাচক হয়ে উঠলো। যে ছুটি দিচ্ছে বা মানে শনি রবিবার ছুটি দিচ্ছে বা কাজের সময় কমাচ্ছে, খাবার প্রোভাইড করছে, এই সমস্ত কিছুই হচ্ছে ইতিবাচক। কিন্তু যখন হচ্ছে আগের অবস্থায় ফিরে যাওয়া হচ্ছে, যে সময় আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে ছুটি দেওয়ার ব্যবস্থা সেটা আর দেওয়া হচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রেও ইতিবাচক হচ্ছে। কারণ কর্মীরা এটা ভাবছে যে একটা সময় ঠিক আসবে যখন ফের ছুটি কমিয়ে দেওয়া হবে, এই ছুটি বাড়িয়ে দেওয়া হবে এবং কাজের সময় কমিয়ে দেওয়া হবে, বিশ্রামের সময় বাড়িয়ে দেওয়া হবে, এই সমস্ত জিনিস করা হবে। কর্মীরা এটা ভাবছে যে আমাদেরকে নিয়েও কেউ ভাবছে, তাই জন্য যখন আগের অবস্থায় একদম যান্ত্রিক অবস্থায় ফিরে যাচ্ছে, তখন ওরা একই ধরনের কাজ করে যাচ্ছে। ঠিক আছে, এতে মূল আবিষ্কার কি হলো, যে হচ্ছে যেটাই বললাম, কর্মীরা বিশেষ মনোযোগ পাচ্ছেন, জেনে তাদের মনোবল আরও বৃদ্ধি পেয়েছিল। এটাই হচ্ছে হর্থন এফেক্ট, যেখানে পর্যবেক্ষক এবং গবেষকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এবং তারা নিজেদের যে মতামত তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল এবং তাদের মধ্যে তাদের নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করানো হচ্ছিল। কারণ তাদের কি লাগবে এই সমস্ত হচ্ছে গবেষক বা যারা ওপরে আছে তারা জিজ্ঞেস করছে, তাই জন্য তারাও ভাবছে যে আমাদেরকেও হচ্ছে কর্মী বলে একটা রিকগনিশন, একটা মান্যতা তারা দিচ্ছে। তাই জন্য এর পরবর্তী যে পরীক্ষাটা
এলটন মেয়ো করেন সেটি হচ্ছে মাস ইন্টারভিউইং প্রোগ্রাম বা সাক্ষাৎকার কর্মসূচি, যেটা হয়েছিল 1928 থেকে 1930 সালে। এর উদ্দেশ্য কি? কর্মীদের মনোভাব, অনুভূতি এবং অভিযোগের কথা শোনা। ঠিক আছে। মাস ইন্টারভিউইং মানে প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে ইন্টারভিউ নেওয়া, তাদের কি মতামত। এখানে পদ্ধতিতে লেখা আছে যে প্রায় 21,000 কর্মীর সাথে বিস্তারিতভাবে সাক্ষাৎকার নেওয়া হয়। প্রথমে স্ট্রাকচার্ড ইন্টারভিউ এবং পরে নন ডাইরেক্টিভ ইন্টারভিউ। স্ট্রাকচার্ড মানে হচ্ছে আমি যে কোশ্চেনটা করবো সেই কোশ্চেনটাই সেই কর্মীকে বলতে হবে, সেই কোশ্চেনের অ্যান্সারটাই দিতে হবে। আর নন ডাইরেক্টিভ মানে হচ্ছে ওপেন এন্ডেড, তারা কি বলতে চায় ম্যানেজমেন্ট সম্পর্কে, তাদের ম্যানেজার সম্পর্কে, তাদের অফিসের অন্যান্য কর্মী সম্পর্কে তাদের কি মতামত, তারা মন খুলে বলতে পারে। এটাই হচ্ছে নন ডিরেক্টিভ ইন্টারভিউ। কাজ, সুপারভাইজার, কাজের পরিবেশ ইত্যাদি বিষয়ে তাদের যে অনুভূতি, যেটা বললাম, সেই সমস্ত কিছু সম্পর্কে জানাই হচ্ছে এই মাস ইন্টারভিউ প্রোগ্রামের একমাত্র উদ্দেশ্য ছিল। তো এর ফলাফল হিসেবে কি দেখা যায় মাস ইন্টারভিউইং প্রোগ্রামের? যেখানে কর্মীরা তাদের কথা বলার যেহেতু সুযোগ পেয়েছিল, তাই জন্য তাদের মানসিক তৃপ্তি অনুভব করেছিল। কারোর সম্পর্কে বা ম্যানেজমেন্ট সম্পর্কে যদি তাদের ভালো বা খারাপ মনোভাব তাদের থেকে থাকে, সেই সমস্ত কিছু বলার যেহেতু সুযোগ পেয়েছিল, তাই কর্মীরা নিজেদেরকে একটা আলাদা পজিশনে দেখছিল। ঠিক আছে। এবং তাদের অভিযোগ শুধু বেতন বা কাজের পরিবেশ নয়, বরং ব্যক্তিগত এবং পারিবারিক সামাজিক সমস্যাও ছিল। এবং সুপারভাইজারদের সাথে তাদের যে সম্পর্ক এবং কাজের দলের সামাজিক গতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেন? কারণ এই যে ফলাফলে দেখা যায় যে যারা সুপারভাইজার ছিল তাদের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক ঠিক হয়ে যায় কাদের, যারা হচ্ছে ওয়ার্কিং ক্লাস ছিল তাদের। তাই জন্য সবাই যেহেতু একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে হারমোনি বজায় রেখেছে, তাই জন্য তাদের মধ্যে একটা গতিশীলতা বৃদ্ধি পায়। এখানে সিদ্ধান্ত কি এলো? সিদ্ধান্ত এটাই যে কর্মীদের কথা শুনে এবং তাদের অনুভূতির প্রতি যে সহানুভূতি দেখানো হয়, তাদের উৎপাদনশীলতা আরও বেড়ে যায় এবং তাদের মনোবল বৃদ্ধি পায় যে আমরাও একটা হচ্ছে রিকগনাইজ পার্সোনালিটি। ঠিক আছে। তারপরে 4 নম্বর ইন্টারভিউ, যেটা 1931 থেকে 32 সাল পর্যন্ত হয়েছিল। এটির উদ্দেশ্য মূলত হচ্ছে অনানুষ্ঠানিক সামাজিক গোষ্ঠী বা ইনফর্মাল যে গ্রুপ আছে, ফর্মাল গ্রুপ কিন্তু নয়। ফর্মাল গ্রুপ মানে কি বোঝায়? যেগুলো হচ্ছে অফিসাররা, একটা ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত অফিসার ফর্মাল কিছু গাইডলাইন থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সেগুলোর বাইরেও যদি আমি কোনো অফিসে চাকরি করতে চাই, তাহলে আমার পাশের ডেস্কের যে মানুষজন থাকবে তাদের সঙ্গে ইনফর্মাল সম্পর্কও তৈরি হয়ে যায়। তো সেটাকেই বলা হচ্ছে অনানুষ্ঠানিক সামাজিক গোষ্ঠী, এবং তাদের নিয়মকানুন বা গ্রুপ নর্মস কিভাবে কাজ করবে সেইগুলো হচ্ছে সেই পদ্ধতিগুলো বোঝা। এখানে পদ্ধতিতে কি আছে? 14 জন পুরুষ কর্মীকে, যারা বিভিন্ন ইলেকট্রিকের কাজ করতো। ব্যাংক ওয়্যারিং মানে হচ্ছে ব্যাংকের যে সমস্ত ইলেকট্রিকের কাজটা আছে, ইন্সপেক্টর যারা আছেন তাদেরকে আলাদা ঘরে রেখে পর্যবেক্ষণ করা হয় এবং তারা কি করে? টেলিফোন সুইচবোর্ডের তার সংযোগ করতেন এবং উৎপাদন অনুযায়ী তাদেরকে বোনাস দেওয়ার ব্যবস্থা ছিল। ঠিক আছে। এখানে ফলাফল হিসেবে কি দেখা যায়? ব্যাংক ওয়্যারিং কর্মীরা নিজেদের মধ্যে একটা অনানুষ্ঠানিক গোষ্ঠী তৈরি করেছিল। এই গোষ্ঠীর নিজস্ব নিয়মকানুন আছে। এই গোষ্ঠীর নিজস্ব নিয়মকানুন কি আছে? ধরো তুমি একটা কোম্পানিতে কাজ করো, সেই কোম্পানিতে হচ্ছে তুমি প্রথম যখন যাবে তখন কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সবাইকে চিনবে, জানবে, তাদের সম্পর্কে জানবে, তারাও তোমার সম্পর্কে জানবে। তাহলে সেখানে একটা ইনফর্মাল সম্পর্ক, নাম্বার এক্সচেঞ্জের ব্যাপার থাকবে। তারপরে হচ্ছে তোমরা নিজেদের মধ্যে গসিপ করবে। কোম্পানির সুপারভাইজার যারা আছে সেই সমস্ত মানুষদের সম্পর্কে ভালো খারাপ মন্তব্য সবকিছু শেয়ার করবে। তো নিজেদের মধ্যে একটা নিয়মকানুন ছিল যে এর সামনে এরকম ব্যবহার করতে হবে, ওর সামনে এরকম ব্যবহার করতে হবে। তাই এখানে যেরকম লেখা আছে, যেমন কেউ খুব বেশি যদি উৎপাদন করবে না এবং কেউ কম উৎপাদন করবে না। কেন বেশি উৎপাদন করবে না? যদি বেশি একজন ওয়ার্কার হচ্ছে করে ফেলে, তাহলে কি হবে? তাহলে আর একজন যদি করে ফেলে তাহলে অন্য ওয়ার্কারের আর দরকার হবে না, তাই জন্য অন্য ওয়ার্কারের হচ্ছে ছুটি হয়ে যাবে, একেবারে লাইফ টাইম সেই কোম্পানি থেকে হচ্ছে যদি বিদায় করে দেয়। তাই জন্য কেউ বেশি উৎপাদন করবে না, কেউ কম উৎপাদন করবে না। কম করলে হচ্ছে তাকে হচ্ছে বিদায় দিয়ে দেবে। আবার কেউ ম্যানেজমেন্টকে কিছু বলবে না, যা হবে সেই হচ্ছে ওই
নিজেদের মধ্যেই হচ্ছে গসিপ করবে তারা, পঞ্চায়েত বসাবে তারা, কিন্তু কেউ ম্যানেজমেন্টকে কিছু বলবে না, কারণ তারা ইনফর্মাল। তারা ফর্মালি হচ্ছে কোনো কারোর উপরে, হায়ারার্কির উপরে যারা অবস্থান করে তাদেরকে কিছু বলবে না, ঠিক আছে। দেন মূল আবিষ্কার, এটা থেকে কি পেলাম বা মূল যে সিদ্ধান্ত সেটা কি পেলাম, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক সামাজিক গোষ্ঠী আনুষ্ঠানিক ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। কেন শক্তিশালী হতে পারে? যদি আমরা ইনফর্মালি মানে ফর্মালি নয়, আনুষ্ঠানিকভাবে নয়, যদি কোনো কোম্পানি থেকে স্যাটিসফাইড না হই, তাহলে তাদের বিরুদ্ধে যে আন্দোলন সেটা হচ্ছে ইনফর্মালি হয়, ঠিক আছে। তো তাদের থেকে হচ্ছে এরা বেশি শক্তিশালী, ফর্মালের থেকে ইনফর্মাল বেশি শক্তিশালী, ঠিক আছে। সামাজিক সম্পর্ক এবং গ্রুপের চাপ এবং অর্থনৈতিক প্রণোদনার চেয়েও বেশি প্রভাবশালী। অর্থনৈতিক প্রণোদনা মানে কি হচ্ছে, যদি আমাকে কেউ টাকা দিয়ে কিনতে চায় তাহলে টাকা দিয়ে কিনতে পারবে না, এটাই হচ্ছে এর ব্যাপার। তো এই যে হথর্ন স্টাডিজ ছিল, যেটা এলটন মেও করেছিল, এর কিছু ফলাফল, যেটা এই 4টে এক্সপেরিমেন্ট করার পরে, মানে 8 বছর ধরে ইনি এক্সপেরিমেন্ট করার পর যে ফলাফল ইনি হচ্ছে বা মত দিয়েছেন, সেইগুলো সম্পর্কে যদি যাই, তাহলে হথর্ন এফেক্ট যেটা ছিল সেটা ভালো খারাপ যে কোনো কিছুই হতে পারে। সেখানে কর্মীরা জানতেন যে তাদের যে পর্যবেক্ষণ করা হচ্ছিল বা তাদেরকে অবজার্ভ করা হচ্ছিল, সেটি বিশেষ মনোযোগ পাওয়ার অনুভূতি তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছিল। তার মানে কি? তার মানে যখন আমি যদি একজন অবজারভার হই, আমি যদি একজন রিসার্চার হই, আমি কোনো কোম্পানিতে গেলাম, আমি কাউকে অবজার্ভ করার জন্য, তাহলে সে যদি সেটা আগে থেকে জেনে যায়, তাহলে সে তাদের মানে যেমন হচ্ছে কাজ করছিল সেটার থেকে আরও হচ্ছে দ্বিগুণ হয়তো বাড়িয়ে দিতে পারে। মানে ওর যে সিসিটিভি ক্যামেরার মতো, মানে যখন আমি আমার যে কোনো জায়গায় যাই, সিসিটিভি যদি আমার মাথার উপরে থাকে, দেন হচ্ছে আমি যেরকম আমার আচরণ করার দরকার আমি সেরকম আচরণ করব না, আমি সেরকমই আচরণ করব যেভাবে হচ্ছে আমার আচরণ করা উচিত, সেই রকম, ঠিক আছে। আমার নিজের আচরণ তখন আমার বেরোবে না, এরকম ব্যাপার। দেন সোশ্যাল ম্যান কনসেপ্ট মানে কি? কর্মীরা যখন ইকোনমিক ম্যান নয়, মানে যেটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি যেটা টেওলার আলোচনা করেছিলেন, কর্মীরা ইকোনমিক ম্যান নয়, বা তাদেরকে শুধুমাত্র ইনসেন্টিভ দিয়ে, টাকার হচ্ছে লোভ দেখিয়ে হচ্ছে কাজ করানো যাবে না, বরং তারা সোশ্যাল ম্যান। তাদের যে মানসিক দিক আছে সেগুলো হচ্ছে তুলে ধরেছেন এলটন মেও। তাদের শুধু টাকার দিয়ে কাজ করানো যাবে না, বরং তাদের সামাজিক স্বীকৃতি, সোশ্যাল রিকগনিশন দিতে হবে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, এবং তাদের দলে অন্তর্ভুক্ত এবং সম্মানের জন্য হচ্ছে তারা কাজ করে। দলে অন্তর্ভুক্তি মানে হচ্ছে আমাকে সুপারভাইজারের দলেও কোনোদিন হচ্ছে ডাকা হতে পারে, কোনো মিটিংয়ে, কোনো ডিসিশন মেকিংয়ের সময় যদি আমাকে ডাকা হয়, তাহলে আমিও নিজেকে আমার নিজের ভালো ফিল হবে, এটাই। দেন হচ্ছে 3 নম্বর, ইনফর্মাল গ্রুপের শক্তি, ঠিক আছে। কর্মক্ষেত্রে যদি আনুষ্ঠানিক বলার চেয়ে ফর্মাল বলাই ভালো, কারণ আনুষ্ঠানিক আর আনুষ্ঠানিকের বাংলাটা কেমন একটা, মানে ফর্মাল আর ইনফর্মালের বাংলাটা ঠিক ভালো নয়। তো কর্মক্ষেত্রে আনুষ্ঠানিক যে কাঠামোর বাইরেও শক্তিশালী অনানুষ্ঠানিক সামাজিক গোষ্ঠী তৈরি হয়, এবং এই গোষ্ঠীগুলোর যে কর্মী আছে তাদের আচরণ নিয়ন্ত্রণ করে, এবং কখনো কখনো ম্যানেজমেন্টের নিয়মের চেয়েও বেশি প্রভাবশালী হয়। কেন? এরা চাইলেই যা কিছু করতে পারে কোম্পানির মধ্যে, সেটা মানে কোনো লোককে হচ্ছে ছাঁটাই, কোনো লোককে হচ্ছে আরও বেশিভাবে সুপারভাইজারের সামনে ভালোভাবে প্রেজেন্ট করা, এই সমস্ত কিছুই হতে পারে। তারপরে 4 নম্বর হচ্ছে মনোভাব এবং মনোবলের গুরুত্ব। কর্মীদের যে মনোভাব বা অ্যাটিটিউড আছে, মনোবল আছে, অনুভূতি আছে, এইগুলোর উৎপাদনশীলতায় সরাসরি প্রভাব ফেলে। কেন? তাদের যদি মনোভাব সেই কোম্পানি সম্পর্কে খারাপ থাকে, তাহলে তাদের কাজের স্পিডও সেরকম হবে, একদম স্লো হবে। আর যদি মনোভাব ভালো থাকে, কোম্পানি সম্পর্কে ভালো ফিল করে তারা, তাহলে তাদের কাজের বা উৎপাদনশীলতায় তাদের প্রভাব সেটা দেখা যাবে, ভালোভাবেই দেখা যাবে, এবং খুশি এবং সন্তুষ্ট কর্মীরাই সবথেকে বেশি ভালো কাজ করে। হ্যাঁ, এটা সত্যি। দেন হচ্ছে 5 নম্বর, সুপারভিশনের ভূমিকা। সুপারভাইজারের কাজ শুধুমাত্র তদারকি করা নয়, ওই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি যেটা ছিল, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব ছিল, যেটি হচ্ছে ফাংশনাল ফোরম্যানশিপের ধারণা দেয়। এই ফাংশনাল ফোরম্যানশিপ যেভাবে হচ্ছে একজন কর্মচারীর উপর 8জন বিশেষজ্ঞ থাকবে, শুধুমাত্র তদারকি করবে, সে তার টাইম স্টাডি কখন হচ্ছে, তার স্পিড বস কিভাবে হচ্ছে তাকে দেখছে, কতটা তাড়াতাড়ি সে কাজ করছে, কতটা দেরিতে সে কাজ করছে, এটার পরিবর্তে যদি কর্মীদের সাথে সুপারভাইজারের একটা মানবিক সম্পর্ক থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে
সেই যে কর্মচারী নিজেকে ভালো মনে করবে এবং সুপারভাইজারও যে ভালো তাকে হচ্ছে রেসপেক্ট করতে শুরু করবে। ঠিক আছে, দেন বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক সুপারভিশনের কর্মীদের মনোবল বাড়ায়। সুপারভাইজার যদি বারবার হচ্ছে মানসিক দিকটি মানে কর্মচারীদের মানসিক দিকটি হচ্ছে নিয়ে কথা বলে যে তাদের কি দরকার, কেমন ওয়ার্কিং কন্ডিশন দরকার, তারপরে হচ্ছে হসপিটালিটি কেমন দরকার, এই সমস্ত জিনিসের উপর যদি সুপারভাইজার নজরদারি করেন তাহলে হচ্ছে যাতে হচ্ছে তাদের দিকটা হচ্ছে ভেবে দেখে, এটাই আর কি। দেন যোগাযোগের গুরুত্ব, কর্মীদের সাথে যদি নিয়মিত তিনি যোগাযোগ রক্ষা করেন, মানে সুপারভিশনের যেটাই ভূমিকা সেটাই হচ্ছে যোগাযোগের গুরুত্ব। যে কর্মীদের সাথে তিনি যদি হচ্ছে নিয়মিত কথা বলেন যে তাদের কি সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা তিনি কিভাবে মেটাতে পারেন, তাদের কথা যদি শোনেন তিনি, তাহলে সেই জিনিসগুলো হচ্ছে দূর হতে পারে। তাই জন্য এটা দ্বিমুখী যোগাযোগ বা টু ওয়ে কমিউনিকেশন ম্যানেজমেন্ট ও কর্মীদের মধ্যে বোঝাপড়া তৈরি করে। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি যেটা ছিল সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এবং এই যে ওয়ান ওয়ে কমিউনিকেশন এর ফলে কর্মীদের সঙ্গে সুপারভাইজারের কোনো যোগাযোগ হতো না, এবং যেখানে সুপারভাইজার যিনি ছিলেন তিনি একদম সর্বোচ্চ মানে টপ লেভেলে অবস্থান করতেন। এবং এখানে যেটা এলটন মেও অবজার্ভ করে দেখান, সেখানে টু ওয়ে কমিউনিকেশনের উপর জোর দেন এবং সুপারভিশনে হচ্ছে যাতে দুই দিকেরই সংযোগ রক্ষা পায় সেই দিকেই হচ্ছে তিনি জোর দেন। তো এই ছিল আজকে হিউম্যান রিলেশন থিওরি বাই এলটন মেও। থ্যাংক ইউ।